আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের, উত্তেজনা বাড়ালে ফের আক্রমণের হুমকি দিল্লির, সংঘাত বন্ধে দুদেশকে আলোচনায় বসানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের। ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, দুদেশের কাউকেই সমর্থন না দেবার পরামর্শ বিশেষজ্ঞদের। জুলাই হত্যাকাণ্ডের মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ায় চাঞ্চল্য, অভ্যুত্থানের নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ঢাবিতে বিক্ষোভের ডাক। ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুদকে তলবে হাজির না হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন। এবং রমনার বটমূলে চাঞ্চল্যকর বোমা হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের চূড়ান্ত রায় 13ই মে, জামায়াত নেতা আজহারের খালাসের বিষয়ে সিদ্ধান্ত 27 মে। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। নজরদারির সময় পাকিস্তানের লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে পাকিস্তান উত্তেজনা বাড়ালে আবারও আক্রমণের হুমকি দিয়েছে ভারত। চলমান পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। সংঘাত বন্ধে ভারত পাকিস্তানকে আলোচনায় বসানোর উদ্যোগ নিয়েছে আমেরিকা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিন্দুর প্রথম অভিযান আর পাকিস্তানের পাল্টা জবাবের রেশ এখন বিশ্বজুড়ে। প্রতিবেশী দেশ দুটির সংঘাত ভাবিয়ে তুলেছে সবাইকে। হামলার পক্ষে বিপক্ষে আসছে নানা প্রতিক্রিয়া। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যেই এবার পাঞ্জাবের রাজধানী লাহোরে ভারতের নজরদারি ড্রোন হামলার দাবি করেছে পাকিস্তান। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। একই সময় পাকিস্তানের পূর্বাঞ্চলে এই শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে অনুমোদন দেওয়ার পর রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তিনি বলেন, ভারতের আগ্রাসনের চড়া মূল্য দিতে হবে দিল্লিকে। এরই মধ্যে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। রাতের আধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতার জন্য হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা চালিয়েছে তারা, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমাদের সামরিক বাহিনী এর হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত কঠিন। ভারতের এই হামলাকে যুদ্ধের শামিল বলছে পাকিস্তান। हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ভারতের। কিন্তু পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারতের সামরিক বাহিনী বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংঘাত বন্ধে ভারত পাকিস্তানকে আলোচনায় বসানোর উদ্যোগ নিয়েছে আমেরিকা। এজন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন বলে জানিয়েছে একটি সংবাদ মাধ্যম। দুদেশের চলমান বিরোধ নিরসনে প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। ভারত পাকিস্তান এই সংঘাত বন্ধ করুক। এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন পাকিস্তানি নাগরিকরা। আজাদ কাশ্মীরের পতাকা হাতে যুদ্ধ বন্ধে নানা স্লোগান দেন তারা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলছে, এখন ভারত ও পাকিস্তানেও তাই ঘটছে। এটি উভয় দেশের ক্ষতি। বেসামরিক ও নিরীহ মানুষের আর মৃত্যু দেখতে চাই না। পাকিস্তানের নিরীহ মানুষের উপর ভারতের হামলা ন্যায়সঙ্গত নয়। আমরা ভারতীয় আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে।
2019 সালে দুদেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগ ফাইট হয়। তখন ভারতীয় একটি বিমান নিজেদের ভূখণ্ডে নামিয়ে পাইলটকে সামনে আনে পাকিস্তান। তবে এবার ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করলেও পাইলটদের ছবি প্রকাশ করেনি পাকিস্তান কিংবা ভারত। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ভারত পাকিস্তানের উত্তেজনা বাড়তে থাকলে বাংলাদেশেও তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধাগ্রস্ত হবে আমদানি রপ্তানি, দেশ দুটির আকাশ সীমা ব্যবহারের ঝুঁকিও বাড়বে। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ। এই অবস্থায় দুদেশের কাউকেই সরাসরি সমর্থন না করার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুই পরাশক্তি ভারত পাকিস্তানের উত্তেজনা আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে। India has once again endangered the peace not only in South Asia but in the region. চিন্তার ভাঁজ বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর। কি হবে, কি হতে যাচ্ছে, এমন আলোচনা দেশ জুড়ে। বিশ্লেষকরা বলছেন এখনই বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম, তবে দুদেশের সীমান্তে গোলাগুলি চলতে থাকলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দেশ দুটি, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। ন্যাশনাল পলিটিক্সকে এক ধরনের বেনিফিট নেওয়ার জন্য এই বর্তমান নরেন্দ্র মোদী সরকারের একটা এজেন্ডা থাকতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অবশ্যই ক্ষতির সম্ভাবনা আছে। এখানে ইনভেস্টমেন্টের যে স্কোপগুলো আছে সেগুলো মানুষ এগোবে না। সোশ্যাল আনরেস্ট বাড়ার চান্স আছে। সোশ্যাল আনরেস্ট আমাদের তো এখনো রিলিজিয়াসিটি প্রচন্ডভাবে কাজ করে মানুষের তৃণমূল পর্যায়ে অ্যাটলিস্ট আর রাজনীতিবিদদের মধ্যে। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে পারমাণবিক হামলা নিয়ে, কারণ দুদেশে আছে 342টির মতো পারমাণবিক অস্ত্র। এখনই সে অবস্থার সৃষ্টি হয়নি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তবে পাকিস্তান বড় আকারে আক্রান্ত হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না, আর এটি হলে বিপর্যয় নেমে আসবে দক্ষিণ এশিয়ায়। ভারত ও পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, পরমাণু অস্ত্র ব্যবহার যাতে না করে দুই দেশ, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। এই চুক্তি তারা কিন্তু আগে প্রচুর উত্তেজনা দুই দেশের মধ্যে আমরা দেখেছি, কিন্তু তারপরে কিন্তু পারমাণবিক যে ব্যবহার এটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই বা তারা বলেও নাই। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এখানে আফগানিস্তানের এটা প্রভাব ফেলবে, আমাদের উপর প্রভাব ফেলবে, পাকিস্তানের উপর প্রভাব ফেলবে, ভারতের উপর প্রভাব ফেলবে। সো এটা তো সুদূর প্রসারী প্রভাব। এই প্রভাব থেকে এটা খালি একটা যে সরাসরি মানুষ মারা যাবে তা না, এটা কিন্তু অনেকে কিন্তু সাইকোলজি ট্রমাটাইজড হবে, অর্থনৈতিকভাবে অনেক এই জায়গা অনেক সব ব্যবহার করতে পারবে না। তারা বলছেন ভারত পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের, তবে কারো পক্ষ নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ রাষ্ট্র সেখানে মেডিয়েটরের কাজ করা উচিত, সেখানে ফুয়েলিং না দিয়ে বরং কোনো পার্টিকে সমর্থন না দিয়ে ছোট রাষ্ট্রের যে ক্যাপাসিটি তার মধ্য দিয়ে শাটল ডিপ্লোমেসির জায়গায় কাজ করতে পারে। তাদের যে ইস্যুগুলি আছে, যে কাশ্মীরের অমীমাংসিত ইস্যুগুলো, এগুলো তারা এখন কিভাবে একজন মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে পারে। कर्नल सोफिया कुरैशी উত্তেজনা নিরসনে জাতিসংঘ কিংবা প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত সেমিনারে তিনি এসব কথা জানান। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে উল্লেখ করে রাষ্ট্রদূত ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। এবারে অন্যান্য প্রসঙ্গ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান তিনি। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা থাকলেও তাকে গ্রেফতার বা দেশত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না বলে দাবি
শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ এবং আদালতে আসামিদের জামিন দেওয়া হচ্ছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। এ অবস্থায় আওয়ামী লীগের বিচার ও সংস্কার নিয়েও ক্ষোভ জানান তিনি। এদিকে আব্দুল হামিদ সহ ফ্যাসিবাদের দোসরদের সেফ এক্সিট দেওয়ায় উপদেষ্টাদের জবাবদিহিতা এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে দুপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদকের তলবে হাজির না হওয়ায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। এদিকে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে এবার ঘুষ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী 14 মে সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। দুদকের এ সংক্রান্ত নোটিশে এসব তথ্য জানানো হয়। 2001 সালে রমনা বটমূলে চাঞ্চল্যকর বোমা হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে 13 মে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চে সকালে রায় পড়া শুরু হয়। শুরুতেই আদালত জানান, রায় ঘোষণা শেষ হবে আগামী মঙ্গলবার। সেদিনই জানা যাবে দণ্ডিতদের সাজা বহাল থাকবে কিনা। 2014 সালের 23 জুন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলায় হরকাতুল জিহাদ হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং আরও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। একই সাথে ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের মামলার শুনানি শুরু করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ঘোষণার জন্য 27 মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ঠিক করেন। সকাল 10টার দিকে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। এ সময় জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে 7 মে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়। আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছে। এই সিন্ডিকেট কারা ছিলেন, কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলবে। 1 কোটিরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একদলীয় দুঃশাসন কায়েম রাখতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেছে। এবার আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি। দলের এই মুখপাত্র জানান, জাতীয়তাবাদে বিশ্বাসী সমাজের সকল ক্ষেত্রের মানুষ বিএনপির সদস্য হতে পারবেন।
টার্গেট করছি প্রায় 1 কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ। যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে যাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে যেয়ে একবার ফ্রেশ মানুষ, সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিমরা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, তারা যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন অন্য কোনো দলের সঙ্গে তা হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিনা অপরাধে জেল খাটানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজ হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। মূল্যস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, টাকা ছাপালে মূল্যস্ফীতি কমবে না। তার আশা, সঠিক পরিকল্পনায় মূল্যস্ফীতি ধীরে ধীরে আরও কমে আসবে। বাংলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে 4 দিন ব্যাপী এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে তিনি বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে সচেতন হতে হবে। এজন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ফিনান্সিয়াল সিস্টেম করার কথাও জানান গভর্নর। এ সময় নারীদের ঋণ সুবিধা বাড়ানোর প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা যদি একদিকে টাকা ছাপাই, আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে, তা তো হবে না। আমাকে উই হ্যাভ টু মেক এ হার্ড চয়েস, অ্যান্ড সেই জায়গাটাতে আমরা কাজ করছি। একটু সময় লাগছে, কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কমছে। ইনফ্লেশন আমাদের ছিল, ফুড ইনফ্লেশন ছিল 14.5, হয়েছে 8.5। আমরা যদি চেষ্টা করি কনসিস্টেন্সি রাখি পলিসিতে, 5%, 4% ইনফ্লেশন নামিয়ে নেওয়া, নাথিং ইম্পসিবল। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির বৈঠক হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ এএফডির সার্বিক তত্ত্বাবধানে দুদেশের মধ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। যৌথ সামরিক প্রশিক্ষণ, শিক্ষা, প্রতিরক্ষা শিল্প, যৌথ অনুশীলন সহ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয় সভায়। এতে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম আল খালানি। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উন্নয়ন খাতে বিদেশি সহায়তা কমে যাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, দাতাদের উৎসাহে ঘাটতি, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, আন্তর্জাতিক সংকট পরিবর্তনের কারণে এই সংকট তৈরি হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিতে টেকসই পদ্ধতি ও বিকল্প অর্থায়নের পথ খুঁজে বের করা জরুরি বলে জানান তারা। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এতে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম জানান, ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা কমাবে যুক্তরাষ্ট্র। আসলে সিএসও খাত ফান্ড কার্টেল হবে যে ধরনের, সেখানে যদি আসেন সম্ভবত এই লেভেলে ইউএসএ হয়তো ফিরবে না, যেটা এতদিন পর্যন্ত সেখানে ছিল। সম্ভবত এই ডাইমেনশনটা এটা অন্যান্য এরিয়াতেও তার একটা ইনফ্লুয়েন্স করবে, সেটা ইউরোপ বলি বা অন্য জায়গাতেও বলি, সেখানেও আমরা এর একটা
ইম্প্যাক্ট দেখতে পাবো। এলডিসি গ্যাস শেষের ফলে আমাদের মার্কেট অ্যাক্সেস কমে যাবে, আমাদের কম্পিটিটিভনেস কম হবে, মেবি সেটা একটা পার্ট। কিন্তু সবচেয়ে বড় এফেক্টেড হবে আসলে সিএসও খাত, সবচেয়ে বেশি এফেক্টেড হবে সিভিল সোসাইটি খাত যখন এলডিসি গ্রাজুয়েশন হবে। ঈদ উপলক্ষে এআই, আইওটি সহ অত্যাধুনিক ফিচারের 7টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল দেশের নাম্বার 1 রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে মেগা লঞ্চ 2025 শীর্ষক জমকালো অনুষ্ঠানে এসব কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন মডেলের ফ্রিজের মধ্যে রয়েছে 620 লিটার ধারণ ক্ষমতার বিগ ডিসপ্লে স্মার্ট রেফ্রিজারেটর। এতে রয়েছে উন্নত ভিউ অ্যাঙ্গেলের 21 ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে এবং স্টেরিও সাউন্ড সিস্টেম। মেগা লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন রেফ্রিজারেটর হাইটেকের বিজনেস কোঅর্ডিনেটর মোহাম্মদ শাহজালাল হোসেন লিমন। উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ফ্রিজের চিফ বিজনেস অফিসার সিবিও মোহাম্মদ তাসিনুল হক, ডেপুটি সিবিও মোহাম্মদ জহির হাসান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এছাড়াও ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন ফ্রিজের রিসার্চ অ্যান্ড ইনোভেশন আর&আই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস পাপ্পি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবতার পাশে একসাথে, এই প্রতিপাদ দিয়ে এবছর দিবসটি পালন করা হচ্ছে। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ সময় সোসাইটির মহাসচিব, উপমহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালক সহ বোর্ড সদস্য, সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে তারা। এবার জানিয়ে দেব খেলার খবর। আর্সেনালকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল পিএসজি। প্রথম লেগে 1-0 গোলে জেতায় 2 লেগ মিলিয়ে ফ্রেঞ্চ ক্লাবের জয় 3-1 ব্যবধানে। তাতে 2020 সালের পর আবারও ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা মঞ্চে ফ্রেঞ্চ ক্লাবটি। আরও জানাচ্ছেন এসএম আশরাফ। প্যারিসের আকাশ জুড়ে যেন ফুটবলের এক অনুপম কাব্য রচিত হলো। সেই কাব্যে সুর মেলালেন পার্ক দ্য প্রিন্সেসের পিএসজি সমর্থকরা। যদিও গ্যালারি ভর্তি দর্শকদের হৃদস্পন্দন আর হাওয়ায় ওরা পতাকা দুললে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল ম্যাচের 4 আর 8 মিনিটে। তবে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার প্রতিরোধ ভাঙতে পারেনি আর্সেনাল ফুটবলাররা। তবে নিজেদের ফিরে পেতে সময় নেয়নি পিএসজি। বল পায়ে খিচা কাবারেজকেই ছিলেন খোলা আকাশের বজ্রধ্বনি, আর রুইস পিয়ানো বাজানো নিখুঁত সিম্ফনি। তাতেই 27 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর আর্সেনাল লড়ে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে। 64 মিনিটে গোলের সম্ভাবনাও জাগান বুকায়ো সাকা। তবে তার জোরালো শট আবারও প্রতিহত দোন্নারুমার হাতে। মনেই হচ্ছিল নিয়তির লিখিত নায়ক যেন প্যারিসের ক্লাবটি। আর তাই আবারও প্যারিসিয়ান জাদুতে নীরব হয়ে যায় লন্ডনের গর্জন। এবার ওসমান দেমবেলের সহায়তায় জালে বল পাঠান আশরাফ হাকিমি। 2 লেগ মিলিয়ে পিএসজি তখন এগিয়ে যায় 3-0-তে। গানাররা ক্ষণিকের জন্য হলেও ফিরে আসার সম্ভাবনা তৈরি করে যখন 76 মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার পাসকে গন্তব্যে পাঠান বুকায়ো সাকা। কিন্তু রাতটি যে শুধুই পিএসজির। আর তাই 31 মে মিউনিখের ফাইনালে নাম লেখা হয়ে যায় লুইস এনরিকের দলের। এসএম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার।
লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের উত্তেজনা বাড়ালে ফের আক্রমণের হুমকি দিল্লির সংঘাত বন্ধে দুদেশকে আলোচনায় বসানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের। ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, দুদেশের কাউকেই সমর্থন না দেবার পরামর্শ বিশেষজ্ঞদের। জুলাই হত্যাকাণ্ডের মামলা থাকলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ায় চাঞ্চল্য, অভ্যুত্থানের নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ঢাবিতে বিক্ষোভের ডাক। ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুদকে তলবে হাজির না হওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন। এবং রমনার বটমূলে চাঞ্চল্যকর বোমা হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের চূড়ান্ত রায় 13ই মে, জামায়াত নেতা আজহারের খালাসের বিষয়ে সিদ্ধান্ত 27 মে। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।